আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনী সৃজনশীলতা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো উদ্দীপকে, সিফাত মুনিরা দম্পতি দুটি কন্যা সন্তান রয়েছে। বড় কন্যাটি দেখতে হুবহু বাবার মতো এবং ছোট কন্যাটির চুল গায়ের রং বাবার মতো হলেও সে দেখতে মায়ের মতো। সম্প্রতি তাদের আরও একটি কন্যা সন্তান হওয়াতে সিফাত সাহেবের খুবই মন খারাপ এবং এর জন্যই তিনি তার স্ত্রীকে দোষারোপ করতেছে। এরকম অনেক ঘটনা আমরা দেখতে পাই যে অজ্ঞতার বশত ওরা কি করে, স্ত্রীকে দোষারোপ করে যে কন্যা সন্তান হইলে রাগ হয়ে যায়, অথবা আমার নাতি চাই এরকম বলে আমরা গৃহবধূদেরকে টর্চার করার এরকম ঘটনা কিন্তু অনেকই শুনে থাকি। সেক্ষেত্রে এরকমই একটা উদ্দীপক বলা আছে যেখানে কন্যা সন্তান হওয়ার কারণে স্ত্রীকে দোষারোপ করা হচ্ছে। কিন্তু এই জায়গাটায় আসলে স্ত্রীর কখনোই কোনো হাত নাই, কারোই হাত নাই, এটা হচ্ছে উপরওয়ালার কারিশমা। কিন্তু যদি দোষারোপ করতে চাও সেক্ষেত্রে আমাদের দোষারোপ কিন্তু বাবাকে করতে হবে। তাহলে ওই বর্ণনাটা আমরা এখানে দিব পরবর্তীতে। চলো আমরা ক নাম্বার প্রশ্নটা থেকে আগাই। কি বলছে, বংশগতিবিদ্যা কি? বিজ্ঞানের যে শাখায় বংশগতি নিয়ে আলোচনা করা হয় ওইটাকে আমরা বলবো হচ্ছে বংশগতিবিদ্যা। এখন জীববিজ্ঞানের এই যে শাখা, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা ভৌত শাখা আর একটা ফলিত শাখা। এখন এই যে ভৌত শাখাটা, ওখানে ভিতরে সব হচ্ছে তোমার তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভৌত শাখায় সব তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে। এবং ফলিত শাখায় হচ্ছে তোমার প্রায়োগিক জিনিস নিয়ে আলোচনা করা হয়, প্রায়োগিক জিনিসপাতি নিয়ে আলোচনা করা হবে। তাহলে দেখো, তত্ত্বীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করব যেখানে শুধুমাত্র কোনো একটা রিসার্চ করার মাধ্যমে তুমি যেই তত্ত্বটা পাইলা বা ইনফরমেশনটা পাইলা ওইটা হচ্ছে এখানে আমরা কাজে লাগাবো। তাহলে বংশগতিবিদ্যা এটা হচ্ছে আমাদের ভৌত জীববিজ্ঞানের একটা অংশ, যেখানে কি হয়, বংশগতি নিয়ে, জীবের বংশগতি নিয়ে আলোচনা করা হয়। যে বৈশিষ্ট্যগুলো যে বংশ পরম্পরা বাবা মায়ের কাছ থেকে সন্তান সন্ততির কাছে আসে, অথবা শুধু যে বাবা মার বৈশিষ্ট্য এরকম না, কিন্তু তো মাঝে মাঝে কিন্তু আমরা দাদা দাদি নানা নানির বৈশিষ্ট্য রিফ্লেক্ট হইতে দেখি। তাহলে এরকম বংশ পরম্পরায় বৈশিষ্ট্যগুলো যে যাচ্ছে পরবর্তী জেনারেশনের কাছে, ওইটাই হচ্ছে আমাদের বংশগতিবিদ্যা। এরপরে মেয়েদের তুলনায় ছেলেদের বর্ণান্ধ, ছেলেরা বর্ণান্ধ কেন হয় বা বর্ণান্ধতা বেশি কেন দেখা যায়। এখন আগে বুঝতে হবে যে বর্ণান্ধ কি। বর্ণ কালার, অন্ধ চিনতে পারে না বা দেখতে পারে না আর কি। তাহলে বর্ণান্ধ ক্ষেত্রে হচ্ছে কালার চিনতে পারবে না, এরকম একটা সমস্যা। যে সমস্যাটা হয় হচ্ছে তোমার চোখের রং শনাক্তকারী পিগমেন্ট যদি নষ্ট হয়ে যায়, চোখের রং শনাক্তকারী পিগমেন্ট নষ্ট হয়ে গেলে আমরা এই বর্ণান্ধতা হইতে দেখি। সেক্ষেত্রে একটা পিগমেন্ট যদি নষ্ট হয়ে যায়, তুমি লাল আর সবুজ রং চিনতে পাবা না, লাল সবুজ এই রং দুইটা চিনতে পারে না। যদি একাধিক পিগমেন্ট নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা দেখব হলুদ আর নীল রং চিনতে পারে না। সেক্ষেত্রে একটা নষ্ট হওয়ার ঘটনাটাই আমরা বেশি দেখতে পাই। এই যে লাল সবুজ বর্ণান্ধতাটা, এটাকে কিন্তু সার্বজনীন বর্ণান্ধতা বলা হয়। অধিকাংশ ক্ষেত্রে আমরা এই বর্ণান্ধতাটা দেখি যে লাল সবুজ চিনতে পারতেছে না। প্রতি 10 জনে একজন পুরুষ তোমার বর্ণান্ধতায় আক্রান্ত হয়। কি জন্য? এখন এই জায়গার কনসেপ্টটা বোঝার জন্য, এই যে বর্ণান্ধতা এটা হচ্ছে একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, তার বংশগতীয় ব্যাধি। এটাকে আমরা কি বলবো? বংশগতীয় ব্যাধি। এই যে রোগটা, এটা হচ্ছে তোমার বংশ পরম্পরায় আসতে পারে। ফ্যামিলিতে কারো যদি থাকে সেক্ষেত্রে ওই জিনটা ট্রান্সফার হওয়ার কারণে কিন্তু বর্ণান্ধতা দেখা যায়। সেক্ষেত্রে এই জায়গায় আমাদের কিছু ক্রোমোজোম নিয়ে কথাবার্তা বলা লাগবে। দেখো, ক্রোমোজোম হচ্ছে আমাদের দেহে 23 জোড়া থাকতেছে। এই যে 23 জোড়া ক্রোমোজোম, 23 জোড়া বা 46টি, 23 জোড়া বা 46টি এই যে ক্রোমোজোম, এগুলাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলবো অটোজোম, আরেকটাকে বলবো সেক্স ক্রোমোজোম। অটোজোম থাকে 22 জোড়া অথবা 44টি। এই 22 জোড়া ছেলে মেয়ে উভয়ের দেহে হুবহু সেম থাকে। কিন্তু সেক্স ক্রোমোজোম, যেটা সেক্স বলতে আমরা কি বুঝি, লিঙ্গ বুঝি। এই যে লিঙ্গ নির্ধারণের জন্য যেটা কাজ করতেছে ওইটা হচ্ছে আমাদের এই এক জোড়া ক্রোমোজোম, যেটা তোমার হয় দুইটাই এক্স থাকবে, না হলে একটা এক্স আর একটা ওয়াই থাকবে। তাহলে এই এক জোড়ার যে কোনো একটা থাকবে। এখানে 22 জোড়া আর এখান থেকে এক জোড়া, এই মিলে মোট 23 জোড়া আমাদের হইতেছে। তাহলে এই যে দুইটাই যদি এক্স থাকে সেক্ষেত্রে আমরা কন্যা সন্তান হইতে দেখবো, আর দুইটাই একটা এক্স একটা ওয়াই থাকে যদি, সেক্ষেত্রে দেখবো পুত্র সন্তান। এখন এই যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডারটা, এটা কিন্তু তোমার এক্স ক্রোমোজোমের মিউটেশনের কারণে হয়। মিউটেশন হচ্ছে পরিবর্তন, এক্স ক্রোমোজোমে মিউটেশন ঘটবে। তাহলে দেখো, এই যে দুইটা এক্স ক্রোমোজোম, ধরো এটাতে মিউটেশন ঘটে গেল,
এই এক্স ক্রোমোজোমটাতে এইখানে ধরো মিউটেশন ঘটে গেল। এখন কন্যার ক্ষেত্রে এখানে মিউটেশন ঘটলেও ওর কাছে কিন্তু আরেকটা এক্স ক্রোমোজোম আছে, তাহলে ও ওই এক্স ক্রোমোজোম দিয়ে কাজ চালাতে পারবে। এক্ষেত্রে সে বাহক হিসেবে কাজ করবে কিন্তু আক্রান্ত হবে না। এই এক্স ক্রোমোজোমে মিউটেশন ঘটলে সে বাহক হিসেবে কাজ করবে কিন্তু আক্রান্ত হবে না। তার আক্রান্ত হওয়ার জন্য দুইটা এক্স ক্রোমোজোমে হচ্ছে মিউটেশন থাকা লাগবে। তাহলে দেখো এক্স ক্রোমোজোমের মিউটেশন কন্যার ক্ষেত্রে ঘটলো, একটাতে ঘটলে তার কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু এইখানে দেখো পুত্রর ক্ষেত্রে তাকাও, এই যে এক্স ক্রোমোজোমে মিউটেশন ঘটে গেল, ওর তো আর এক্স ক্রোমোজোম নাই, ও এখন কি করবে? ও এখন আক্রান্ত হয়ে যাবে, ও রং চিনতে পারবে না। তাহলে এই এক্স ক্রোমোজোমে মিউটেশন হয়, ওদের দেহে একটা মাত্র এক্স ক্রোমোজোম থাকে, যার জন্য মিউটেশন ঘটলে ওরা সাথে সাথে আক্রান্ত হয়ে যায়। কিন্তু মেয়েদের দেহে দেখো দুইটা এক্স ক্রোমোজোম থাকতে, যার জন্য একটা আক্রান্ত হইলেও আরেকটা দিয়ে কাজ চালাইতে পারে। তাহলে কারা বেশি আক্রান্ত হবে? ছেলেদেরকে আমরা বেশি আক্রান্ত হইতে দেখতে পাই, প্রতি 10 জনে 1 জন, কারণ ওদের এক্স ক্রোমোজোম একটাই থাকে। আর এক্স ক্রোমোজোম মিউটেশন ঘটলেই হচ্ছে আমরা বর্ণান্ধ বলতে পারি। তাহলে মেয়েদের তুলনায় ছেলেরা বর্ণান্ধ বেশি হয় কেন? কারণ ওদের এক্স ক্রোমোজোম একটাই থাকে, আর এই বর্ণান্ধতার জিন এক্স ক্রোমোজোমেই মিউটেশন ঘটায়। এরপরে আসো গ নাম্বারটা কি বলছে, সিফাত সাহেবের সন্তানদের ক্ষেত্রে শারীরিক গঠনগত ভিন্নতার কারণ কি হয়েছিল? ওর যে বড় কন্যাটা ছিল সে হুবহু দেখতে বাবার মতো ছিল, ছোট কন্যাটা দেখতে মায়ের মতো কিন্তু কিছু বৈশিষ্ট্য বাবার কাছ থেকে পাইছে। ও চুলের ধরন, তারপরে গায়ের রং, এগুলো হচ্ছে বাবার মতো কিন্তু দেখতে হচ্ছে মায়ের মতো, মানে ফেস কাটিং। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলা, বাবার বৈশিষ্ট্য আসতেছে, মায়ের বৈশিষ্ট্যও আসতেছে, মিক্স বৈশিষ্ট্য, অনেক কিছু আমরা দেখতে পাই। এই বৈশিষ্ট্যটা আসতেছে কিভাবে? শারীরিক গঠনের যে ভিন্নতা, এটার কারণ কি? ভিন্নতার কারণ হচ্ছে তোমার ক্রোমোজোম, অর্ধেক ক্রোমোজোম বাবা থেকে আসবে, অর্ধেক ক্রোমোজোম মায়ের কাছ থেকে আসবে। এই ক্রোমোজোম দুইটা যখন মিক্স হবে তখনই তোমার জাইগোট গঠিত হবে। জাইগোট থেকেই হচ্ছে তোমার নতুন জীব তৈরি হবে। জাইগোট বলতে প্রথম সৃষ্ট যে কোষটা, মেনলি নিষেকের মাধ্যমে, মানে মিলনের প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে নিষেক। নিষেকের ফলে সৃষ্ট প্রথম কোষটাকে বলবো হচ্ছে জাইগোট। এই যে জাইগোট কোষটা একটা মাত্র কোষ, এই কোষ থেকেই হচ্ছে কোনো একটা জীব জীবন শুরু করে। সেক্ষেত্রে তুমি আমিও কিন্তু ওই একটা কোষ থেকেই জীবন শুরু করছিলাম। আজকে আমাদের দেহে কত ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ আছে, একটা বিরাট বড় বট গাছও কিন্তু ওই একটা কোষ থেকেই জীবন শুরু করছিল, একটা বিশাল বড় নীল তিমিও কিন্তু ওই একটা কোষ থেকেই জীবন শুরু করছিল। তাহলে এই যে জাইগোট কোষটা, যেটা থেকে কোনো একটা জীব জীবন শুরু করবে, ওই জাইগোট কোষটার ভিতর কি থাকতেছে? নিষেকের ফলে বাবার কাছ থেকে অর্ধেক ক্রোমোজোম আসতেছে, মায়ের কাছ থেকে অর্ধেক ক্রোমোজোম আসতেছে। এই অর্ধেক অর্ধেক মিলে গিয়ে ফুলফিল একটা মানে ক্রোমোজোম হচ্ছে দুই প্রস্থ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই যে এন অর্ধেক বাবা থেকে আসলো, অর্ধেক মা থেকে, মিলে গিয়ে 2n সংখ্যক ক্রোমোজোম আমরা দেখতে পাচ্ছি। 2n সংখ্যক ক্রোমোজোম মানে হচ্ছে 46 জোড়া ক্রোমোজোম। এখন কি বলবো আমরা, শারীরিক গঠন, আচ্ছা ক্রোমোজোম এটা কিন্তু আমাদের বৈশিষ্ট্যগুলা ধারণ করে নিয়ে যায়। ক্রোমোজোম যদি আমরা একে দেখাই, দেখো এরকম থাকে একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের ভিতরে তোমার ডিএনএ অবস্থান করে, দেখো এরকম পেঁচানো পেঁচানো এরকম ডিএনএ গুলো অবস্থান করতেছে। ডিএনএ নির্দিষ্ট একটা অংশ নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করতেছে। তাহলে দেখো এই জায়গায় ধরো আমার একটা বৈশিষ্ট্য, এইখানে ধরো আমার একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা কি করলো? আমার চুলের ধরন নির্ধারণ করলো। এইখানের একটা ডিএনএ যেটা কি করতেছে? আমার ত্বকের বর্ণ নির্ধারণ করতেছে। অন্য একটা আমার উচ্চতা নির্ধারণ করবে, আমার চোখের মনির বর্ণ, বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য বাইরে থেকে যেটা দেখতে পাও অথবা ভিতরের থেকে। ধরো তুমি আমাকে এখন বাইরে থেকে দেখে তো বুঝতে পারতেছো না যে আমি মানে অনেক বেশি রাগ আছে আমার, এটা তো তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু কিছুদিন মিশলে তুমি কি দেখবা? আমার ভেতরের বৈশিষ্ট্যগুলোও কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে অনেক তাড়াতাড়ি রেগে যাচ্ছে, এরকম ভেতরের যে বৈশিষ্ট্যগুলা এবং বাইরের দেখা যাচ্ছে যে বৈশিষ্ট্যগুলা, সকল বৈশিষ্ট্যই কিন্তু এই ক্রোমোজোমের মাধ্যমে মানে স্থানান্তরিত হয়। সেক্ষেত্রে এই ক্রোমোজোম এক প্রস্থ বাবা থেকে এক প্রস্থ মায়ের কাছ থেকে আসবে। সেক্ষেত্রে দুইজনের কম্বিনেশনে আমরা জাইগোটটা তৈরি হইতে দেখব, যার জন্য এই যে শারীরিক গঠনগত ভিন্নতার এটাই কারণ। কারণ এখানে হচ্ছে তোমার দুইজনের বৈশিষ্ট্যই থাকতেছে। আর এই জায়গাটায় ক্রসিং ওভার একটা কথা আছে, ক্রসিং ওভার এই কথাটা তোমাদের মানে এসএসসি লেভেলের বইয়ে নাই, কিন্তু ইন্টারমিডিয়েটে এই কনসেপ্টটা দিয়ে হচ্ছে তোমার বৈচিত্র্য সৃষ্টি হওয়াটা বুঝাচ্ছে। বৈচিত্র্য কেন সৃষ্টি হচ্ছে চলো আমরা একটু ক্রসিং ওভারটা বুঝি। এই জায়গাটায় আসো, দেখো কোষের ভিতরে ক্রোমোজোমগুলো একসাথে অবস্থান মানে পাশাপাশি অবস্থান করতেছে। এটা ধরো একটা কোষ, এখানে ভিতর এই ক্রোমোজোমগুলো অবস্থান করতেছে। এখন এই কালো যে ক্রোমোজোমটা আমি আঁকলাম, ওর কাছে কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলা
মানে ভিন্ন ধরনের বৈশিষ্ট্য, আবার ওর কাছে কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো ভিন্ন রকম বৈশিষ্ট্য। এখন ওরা যে একসাথে অবস্থান করতেছে, দেখো এই জায়গাটা ওদের কিছুটা কাছাকাছি এসে অবস্থান করতেছে। একসাথে অবস্থান করার পরে যখন এই কোষ দুইটা আলাদা হয়ে যাবে তখন কি হবে, দেখো এই লালটার কিছু অংশ এই কালোটার কাছে চলে আসছে, আবার এই কালোটার কিছু অংশ লালের কাছে চলে আসছে। তাহলে এই জায়গাটা তোমার বৈশিষ্ট্যের একটু এলোমেলো ঘটলো না? ওর কাছে বৈশিষ্ট্যগুলো ছিল এরকম নর্মাল বৈশিষ্ট্য, এইখানে আসার পরে তোমার কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। তাহলে এরকম যে ক্রস ঘটলো, বৈশিষ্ট্য যে এরকম ক্রিস ক্রস হয়ে গেল, এটাকে আমরা বলবো ক্রসিং ওভার। এটাকে আমরা বলবো ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারের মাধ্যমে কিন্তু বৈচিত্র্য সৃষ্টি হয়। মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। মিওসিস কোষ বিভাজন হচ্ছে জনন কোষে ঘটে, সেক্ষেত্রে গ্যামেট তৈরি হয়। গ্যামেটগুলা না থাকলে আমরা কখনোই যৌন প্রজনন সম্পন্ন করতে পারতাম না। তাহলে এই যে বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে বা এই যে ভিন্নতা, শারীরিক গঠনগত যে ভিন্নতাটা, এটা তৈরি হওয়ার মেইন কারণ হচ্ছে আমাদের ক্রোমোজোম। যৌন জননের ফলে এই ক্রোমোজোমগুলাই আমাদের মানে দুইটা দেহ থেকে এসে একত্র হয়ে জাইগোট তৈরি করতেছে, যেখানে আমরা এরকম বৈচিত্র্য দেখতে পাচ্ছি। তারপরে আসো, সিফাত সাহেবের স্ত্রীকে দোষারোপ করা অযৌক্তিক কেন? অযৌক্তিকই তো, কারণ এই যে সন্তান কন্যা হবে নাকি পুত্র হবে এটা কিন্তু কেউই আগে থেকে জানে না। সেক্ষেত্রে শুধুমাত্র ওয়াইফকে দোষ দেওয়াটা এটা খুবই মানে মূর্খতার একটা পরিচয়। দোষ কাউকে দেওয়া যায় না, তুমি যদি দোষ তবুও দিতে চাও সেক্ষেত্রে আমরা বাবাকে দোষ দিব। কি জন্য? এইখানটায় দেখো, এই যে মায়ের দেহে দুইটাই তোমার এক্স ক্রোমোজোম থাকতেছে, আর বাবার দেহে কি থাকতেছে, একটা এক্স আর একটা ওয়াই। তাহলে মায়ের কাছে তোমার দুইটা গ্যামেটই আছে এক্স, দুইটাই এক্স, তাহলে তুমি কিভাবে মানে মাকে দোষ দিচ্ছ? কারণ মায়ের কাছে অলরেডি দুইটা এক্স থাকবে, এটা আমরা আগে থেকেই জানি, সৃষ্টিকর্তা এরকমই সাজায় রাখছে। এখন বাবা থেকে যদি এক্স আসে সেক্ষেত্রে এই এক্স এর সাথে এক্স মিলিত হয়ে কন্যা সন্তান তৈরি হবে, আর বাবা থেকে যদি ওয়াই আসে সেক্ষেত্রে এক্স এর সাথে ওয়াই মিলিত হয়ে পুত্র সন্তান তৈরি হবে। তাহলে নির্ভর করতেছে কার উপর? বাবার উপর। বাবা এক্স ক্রোমোজোম দিবে নাকি বাবা ওয়াই ক্রোমোজোম দিবে, এটার উপর নির্ভর করতেছে। এই ক্রোমোজোমটা যায় কিভাবে? আমরা জানি শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে কিন্তু উন্নত শ্রেণীর জীবে বংশবৃদ্ধি হয়। সেক্ষেত্রে এই যে শুক্রাণুটা এরকম ব্যাঙাচির মতো হয় দেখতে, যেটা লেজ দিয়ে সাঁতার কাটে ডিম্বাণুর কাছে চলে যায়, এবং ওর মাথার এই যে অংশটা, মস্তকের অংশটা, এখানে ভিতরে হচ্ছে তোমার কোষটা থাকতেছে বা নিউক্লিয়াস থাকতেছে, নিউক্লিয়াসের ভিতরে তোমার ক্রোমোজোম অবস্থান করবে। সেক্ষেত্রে এই শুক্রাণুটা যদি এক্স ক্রোমোজোম নিয়ে যায় তাহলে নিষিক্তকরণের পর এক্স আর এক্স, মায়ের কাছে অলরেডি এক্সই থাকবে, মায়ের কাছে এক্সই থাকবে, আর ওই শুক্রাণুটা কি নিয়ে আসলো, বাবা থেকে আসলো এক্স, দুইটা এক্স মিললে আমরা কি জানি, কন্যা সন্তান। এখন মায়ের কাছে আছে এক্স, বাবা থেকে আসলো কোনটা, ওয়াই ক্রোমোজোমটা আসছে, তাহলে এক্স আর ওয়াই মিলে কি হবে, পুত্র সন্তান হবে। তাহলে নির্ভর করতেছে কার উপর, বাবা যে ক্রোমোজোমটা দিচ্ছে ওইটার উপর। তাহলে এই জায়গাটায় আমরা উত্তরটা কিভাবে লিখতে পারি, এখানে আমরা হচ্ছে একটা ক্রস ঘটাইতে পারি, যেখানে তুমি চাইলে চেকার বক্সও ব্যবহার করতে পারো। এরকম দাগটা কিন্তু এই দিক থেকে আসবে, অনেক সময় আমি এভাবে দাগ দিয়ে দিতে দেখি অনেকজনকে, এভাবে কিন্তু দাগটা হবে না, দাগটা হবে এইরকম উপর থেকে এই দিকে দিব আমি বাবা চিহ্ন, এই দিকে দিব মা চিহ্ন, তোমার ইচ্ছা, তুমি চাইলে ওইদিকে মা বাবাও দিতে পারো। এখন এরপরে এখানে কি করব, বাবার কাছ থেকে কি আসবে, এক্স অথবা ওয়াই, আর মায়ের কাছে তোমার দুইটাই এক্স ক্রোমোজোম থাকবে। এই যে চিহ্নটা আমি দিলাম, এই চিহ্নগুলোকে কি বলে, ফিনোটাইপ চিহ্ন বলে, কিন্তু এই চিহ্নগুলোকে বলা হচ্ছে ফিনোটাইপ। এই যে দেখো এই চিহ্নটা, এটা কিরকম দেখতে মনে হচ্ছে, এই গোল যে অংশটা এটা হচ্ছে তোমার একটা ঢাল যদি কল্পনা করো, আর উপরের দিকে যে এই অ্যারো চিহ্নটা এটা হচ্ছে আমার তলোয়ার। তাহলে এই যে ঢাল আর তলোয়ার কার কাছে থাকবে, বাবাদের কাছে, কারণ বাবারা সুপার হিরো হয়। তাহলে ঢাল তলোয়ার এটা হচ্ছে বাবা চিহ্ন, এটা ফিনোটাইপ, যেটা দিয়ে পুরুষ বুঝাচ্ছে বা বাবা বুঝাচ্ছে। আর এইখানটায় দেখো এটা কি, এটা হচ্ছে একটা আয়নার স্ট্রাকচার, দেখো হাতল আর উপরে হচ্ছে আয়নাটা, এটা হচ্ছে মায়েদের চিহ্ন, তাহলে বা কন্যা চিহ্ন। সেক্ষেত্রে দেখো এই যে চিহ্নটা যে এখানে দিবা ওইখানে কিন্তু গ্যামেটগুলো ঠিক করে বসানো লাগবে। দেখো মাতা চিহ্ন যেখানে দিছি আমি, মায়ের গ্যামেট ওই জায়গায় বসাইছি, বাবা চিহ্ন যেদিকে এদিকে হচ্ছে বাবার চিহ্নটা। এরপরে কি হবে, তোমার ক্রোমোজোমগুলো নামবে, এখান থেকে উপর থেকে এক্সটা নামলো, এই পাশে থেকে এই এক্স আসবে, এরপরে এই যে এই পাশে থেকে এক্স আসলো, উপর থেকে ওয়াই নামলো, আবার এখান থেকে এক্স, এখান থেকে এক্স, আবার এই দিক থেকে এক্স আসবে, উপর থেকে ওয়াই নামতেছে। তাহলে কি পাইলাম আমি, এখানে পাইলাম কন্যা, এখানে পাইলাম পুত্র, কন্যা আর পুত্র। এরকম করে চাইলে তুমি করতে পারো, অথবা আমরা হচ্ছে ক্রস ঘটাইতে পারি, যেখানে এরকম হবে মায়ের কাছে দুইটা এক্স আর বাবার কাছে একটা এক্স আর একটা ওয়াই,
এগুলাকে এখন যদি আমি গ্যামেটে ভাঙি, একটা এক্স আর একটা এক্স, একটা এক্স আর একটা ওয়াই, এটার ভিতরে এখন আমি ক্রস ঘটাই, এই এক্স এখানের সাথে যুক্ত হবে একবার, এই এক্স এটার সাথে একবার যুক্ত হবে, তাহলে এক্স আর এক্স পাইলাম। এখানে কি পাবো? এক্স আর ওয়াই পাবো। এরপরে এই পাশের যেটা, এই পাশেরটাকে আবার ক্রস ঘটাবো, ওর সাথে একবার, ওর সাথে একবার, কি হইলো? এক্স আর এক্স তৈরি হইলো, আর এখানে এক্স আর ওয়াই তৈরি হলো। তাহলে আমরা কি পাইলাম? কন্যা ইস্টু পুত্র। তার মানে একটা কন্যা একটা পুত্র হওয়ার সম্ভাবনা কিন্তু তোমার মানে সমান সমান, 50% 50% বলতে পারি। তাহলে পুত্র হবে নাকি কন্যা হবে, এটা কার উপর নির্ভর করতেছে দেখো তো? বাবা থেকে আগত এই যে গ্যামেটটার উপর। কারণ মায়ের কাছে দুইটাই এক্স, তুমি এখন মায়ের কাছ থেকে কি এক্সপেক্ট করবে? ওনার কাছে তো দুইটাই এক্স ক্রোমোজোম আছে, তার মানে কন্যা বৈশিষ্ট্য। কিন্তু বাবার কাছে একটা কন্যার বৈশিষ্ট্য আছে, ছেলের বৈশিষ্ট্য আছে। সেক্ষেত্রে এক্স আসলে কন্যা হবে, ওয়াই আসলে পুত্র হবে। তাহলে নির্ভর করলো কার উপর বলো তো? বাবার উপর না? বাবার কাছ থেকে যেই ক্রোমোজোমটা আসতেছে ওইটার উপর নির্ভর করতেছে। তাহলে সিফাত সাহেবের স্ত্রীকে দোষারোপ করা অযৌক্তিক, অবশ্যই অযৌক্তিক, কারণ এটাতে তার স্ত্রীর কোনো হাত নাই। কি জন্য অযৌক্তিক? আমরা কিন্তু ওই যে ক্রোমোজোমের ক্রস ঘটায় দেখাই দিলাম। তাহলে এই যে কথাবার্তাগুলো স্বাভাবিক কথাবার্তা, সুন্দর করে ক্রস ঘটায় এই বর্ণনাগুলো যেগুলো আমি মুখে বললাম, এই বর্ণনাগুলো যদি সুন্দর করে পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউর করা যাবে। তাহলে তুমি বলতে পারো যে ম্যাডাম পিডিএফ দেখান, উত্তর আমি আপনার কথা শুনে লিখতে পারবো না। পিডিএফ তোমার কাছে ইজি বায়োলজি বই আছে না, সেখানে তো আমাদের উত্তরটা গুছিয়ে লেখা আছে। আর আমি এতক্ষণ বলার পরে কথাগুলো যে মাথায় ঢুকছে, যতটুকু ঢুকছে অতটুকু সুন্দর করে পরীক্ষা খাতায় লিখতে পারলেই হবে। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।